যারা দাবি করছেন শেখ হাসিনা ছাড়া সম্পর্ক ভালো হতে পারে না, তাদের এবারে গালে সপাটে জবাব দিল ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অগ্রগতি। খলিলুর রহমানের এই ভারত সফর কতটা গুরুত্বপূর্ণ? আছে জুতো মেরে গুরুদান, তাই না? সীমান্তে অশান্তি হচ্ছে, আবার সম্পর্ক রাখছে, জুতো মেরে গুরুদান। সমালোচকদের, যারা বিজ্ঞদের বোধহয় এবার একটুখানি সমঝে চলার সময় এসেছে। কি বলবেন, কেন বলবেন, এবার বোধহয় একটু ভাবার সময় এসছে। বাংলায় যাকে বলে তাদের সেই অহংকার থোতা মুখ ভোতা হয়ে যাওয়ার সময় এসছে। কেন বলছি কথাগুলো? বেশ কয়েক মাস ধরে, বলা ভালো প্রায় বছর দুয়েক ধরে, ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে যারা বিজ্ঞের মতন বিভিন্ন বাণী দিচ্ছিলেন, তাদের বোধহয় এবার একটু সমঝে চলার সময় এসেছে। যারা বলছিলেন শেখ হাসিনা ছাড়া, আওয়ামী লীগ ছাড়া ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো হওয়া সম্ভব নয়, তাদের বোধহয় এবার চুপ করার সময় এসেছে। আজ যখন আমরা আলোচনায় বসছি, তার কয়েক ঘন্টা আগের কথা, ঢাকায় এমন একটি নজিরবিহীন দৃষ্টান্ত দেখা গেল, সেটা বোধহয় ভারত বাংলাদেশ দুদেশের সম্পর্কের ক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ। কি না, বাংলাদেশের সচিবালয়ে বিএনপি চেয়ারপারসন তথা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা। আগামীকাল ভারতে আসছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান, সে দেশের পররাষ্ট্রমন্ত্রী বলা ভালো। তার আগের দিনই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। বুঝিয়ে দিল যারা ভারত বিরোধী বিভিন্ন কথা বলছেন, যারা বাংলাদেশ বিরোধী বিভিন্ন কথা বলছেন, যারা দাবি করছেন দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে, শেখ হাসিনা ছাড়া সম্পর্ক ভালো হতে পারে না, তাদের এবারে গালে সপাটে জবাব দিল ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অগ্রগতি। বলা ভালো মুখে চুপ করিয়ে দিল এই পদক্ষেপ, বুঝিয়ে দিল ভারত বাংলাদেশ সম্পর্ক কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, দুই দেশের মানুষের জন্য, দুই দেশের জন্য। আজকের এই সামগ্রিক প্রেক্ষিতে তারেক রহমানের সঙ্গে বৈঠক, কালকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর, পরশু দিনের বৈঠক, এই সামগ্রিক বিষয় নিয়ে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গ রয়েছেন প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। পরমাশিস, যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, ভারত বাংলাদেশ সম্পর্ক এখন বোধহয় নতুন খাতে বওয়া শুরু করে দিয়েছে। যারা এতদিন বিজ্ঞের মতন, জ্ঞানের মতন বিভিন্ন কথা বলতেন, শেখ হাসিনা বা কোনো একটি দল ছাড়া ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো হবে না, তাদের বোধহয় এবার একটু চুপ করার সময় এসেছে। কারণ তারা যদি আর বেশি কিছু বলেন, তাহলে বোঝা যাচ্ছে তারা কতটা ভ্রান্ত ধারণার ওপর রয়েছেন, কতটা ভুল বলছেন, কতটা অযৌক্তিক কথা বলছেন। তারা শুধু দুদেশের সম্পর্ক ভালো নয়, নষ্ট করার চেষ্টা করছেন। কিভাবে করছেন? উত্তেজনামূলক মন্তব্য করে, অপ্রাসঙ্গিক মন্তব্য করে, অপ্রয়োজনীয় মন্তব্য করে, যেগুলো দুদেশের মানুষ নেয়নি, নিচ্ছেন না, নেবেন না। আগামীকাল মঙ্গলবার ভারতে আসছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী, ও দেশের বিদেশমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বলা হয়। তিনি বৈঠক করবেন আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে, দেখা করবেন অজিত দোভালের সঙ্গে, পীযূষ গোয়েল, হরদীপ সিং পুরীর সঙ্গে। পরশুদিন বুধবার ভারতীয় সাংবাদিকদের একটা বড় প্রতিনিধি দলের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা সকালবেলা। পরমাশিস, এই যে সামগ্রিক প্রেক্ষিত যেখান দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে চলেছে, তার প্রেক্ষিতে সেই সময়ের নিরিখে যখন তারেক রহমান ক্ষমতায় এসছেন, বাংলাদেশের মানুষ যখন ভারতের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়তে চাইছেন, সেই সময় খলিলুর রহমানের এই ভারত সফর কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রাসঙ্গিক হয়ে উঠছে? তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমাদের প্রথম কলকাতার এই যে প্রাসঙ্গিক প্রসঙ্গে আমরা কথা বলি, যদি এটা আমরা একটা আড্ডার ছলেও বলি, আমরা যখন কোনো জায়গায় কোনো পরিসরে আমরা আড্ডা মারি, সে আড্ডা মারতে বসে কিন্তু আমরা যখন এই জাতীয় বিষয় নিয়ে আলোচনা করি বা করব, আমরা কিন্তু যে কথাগুলো প্রথমে উত্থাপন করব সেটা হচ্ছে, এখন কোন গর্তে লুকোবে, কোথায় মুখ লুকোবে সমালোচকরা, যারা অত্যন্ত তাত্ত্বিকতার সঙ্গে অত্যন্ত বাগ্মী হয়ে অনেকটা পরিশীলিত, তারাই অত্যন্ত বেশি প্রাজ্ঞ। ভারত বাংলাদেশের রিলেশন তারাই বোঝেন। আওয়ামীপন্থীদের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নিবিড় ছিল। এইসব বাগ্মী লোকেরা যারা বলেছেন, তারা এখন কোথায় মুখ লুকোবেন, সেটা কিন্তু হাজারো প্রশ্নের মুখে দাঁড়িয়ে।
এখন তাদের কাছে আমাদের সাজেশন বা এই নিয়ে সংলাপ করতে গেলে বলবো, আপনাদের সকলেরই যদি মূল স্রোতে ফিরে আসতে হয়, বাস্তবতাকে, চরম বাস্তবতাকে যদি মেনে নিতে হয়, সেখানে আপনারা রক্ষা কবচ বলুন বা মনের প্রশান্তি বলুন, নিজেকে বোঝানোর যে জায়গাটা তৈরি করবেন, সেটা হচ্ছে অনুশোচনা আর বোধোদয়। অনুশোচনা এবং বোধোদয় যদি আপনাদের মধ্যে আসে, তাহলে এই চরম বাস্তবতা আপনাদের মেনে নিতে কোনো অসুবিধা হবে না। কিন্তু এই চরম বাস্তবতা আমাদের মেনে নিতে কোনোভাবেই অসুবিধা হবে না। তার প্রথম কলকাতা কিন্তু 2024-এর 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত আমরা গত এই দীর্ঘ সময় যত আমরা সংলাপ করেছি, যত আমরা এই প্রাসঙ্গিক প্রসঙ্গে আলোচনা করেছি, আমরা চরম বাস্তবতায় দেখেছি বাংলাদেশের মানুষের অধিকারকেই যে ভারত সরকার মান্যতা দেয়, প্রাধান্য দেয়, তার নজির কিন্তু আজকের সকালে দাঁড়িয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা তারেক রহমান সাহেবের অর্থাৎ প্রধানমন্ত্রী তার পথেই কিন্তু মানসিকভাবে চালিত হলো এবং সকালে অফিস শুরুর দিনের শুরুতেই কিন্তু তিনি গিয়ে দেখা করলেন। সব কাজ আগে করতে হবে, ফেলে রাখা চলবে না, দিনের শুরুতে করতে হবে, সেই স্বাক্ষর কিন্তু প্রণয় ভার্মা রাখলেন। আমি মনে করি তারেক রহমানের পথ চলায় এদেশের সে প্রধানমন্ত্রী, তার ভাবনায়, তার আদর্শে, তার প্রশাসনিক ব্যবস্থাপনার যে উদ্যোগ, সেই উদ্যোগে কিন্তু প্রণয় ভার্মা সামিল হলেন। চরম বাস্তবতা কি? ওটা ছিল ভূমিকা। বাস্তবতাটা কি? আমরা জানি যে গত 26শে মার্চ বাংলাদেশের জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রিয়াজ হামিদুল্লাহ সাহেব যিনি বলেছিলেন যে সৌজন্যতা, কূটনৈতিক সৌজন্যতা, হৃদ্যতা শুধু তাই দিয়েই চলবে না, বাস্তবতা দিয়ে দেখতে হবে। সে বাস্তবতার নজির কিন্তু আগামী 7ই এপ্রিল মঙ্গলবার 7, 8, 9 দিল্লিতে অবস্থান করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেব। আমার কাছে এখনো পর্যন্ত যে খবর, বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করার পাশাপাশি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা, বিভিন্ন সেক্টরে আলোচনা হওয়ার কথা। ইতিমধ্যে আমার কাছে যে তথ্য এসছে সেটা একটু তোমাকে পড়ে শোনাই যে ভারত সরকারের অবস্থান সম্পর্কে সংশ্লিষ্ট সূত্রে, অফিসিয়ালি এখনো কিছু জানান না দেওয়া হলেও সংশ্লিষ্ট সূত্রে যেটা জানা যাচ্ছে, সফরটিকে ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখছে কিন্তু নয়াদিল্লি। মূল লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল রাখা এবং এগিয়ে নিয়ে যাওয়া। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর যোগাযোগ বজায় রাখা ভারতের সর্বপ্রথম অগ্রাধিকার। তুমি জানো যে ভারতের অন্যতম সংবাদ সংস্থা টিআই বা এএনআই তারা যে ইঙ্গিত দিচ্ছে এই বিষয়ে, এই আলোচনার যে বৈঠক হবে, তাদের বক্তব্য অনুযায়ী তারা যে ইঙ্গিত দিচ্ছে, ভারতের দিক থেকে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব পেতে পারে, সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ ইস্যু, সন্ত্রাস বিরোধী সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য সংযোগ বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা, তিস্তা ও অন্যান্য অভিন্ন নদীর জলবন্টন, ইন্দো প্যাসিফিক ভারত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত সমন্বয়। অর্থাৎ রিয়াজ হামিদুল্লাহ সাহেব যে কথা বলেছিলেন, সেই বাস্তবতা থেকেই কিন্তু ভারতের সংশ্লিষ্ট সূত্রে যেটা খবর, আগামীকালের এই যে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে আধিকারিকরা, মানে মন্ত্রী পর্যায়ে যে বৈঠক হবে, সেখানে কিন্তু এই বিষয়গুলো উঠে আসবে। এবং বাংলাদেশ সূত্রে যেটা খবর, বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা, জলবন্দর চুক্তি, এই যে বাস্তবতা, এই বাস্তবতাকে কিন্তু আজকে মানতেই হবে। তুমি জানো যে অন্তর্বর্তী সময়কালে আমরা দেখেছি যে টানাপোড়েন হয়েছে, বিতর্ক হয়েছে, পাল্টা মন্তব্য, পাল্টা সংলাপ সবই চলেছে, কিন্তু পাশে থাকার বার্তা তখনও ছিল। নির্বাচনের আগে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছিল বাংলাদেশে একটা স্থিতিশীল, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক প্রক্রিয়া একটি নির্বাচন হোক। ভারত সরকার বাংলাদেশ সরকারের পাশে, দুদেশের সম্পর্কের ক্ষেত্রে তারা এগিয়ে থাকবে, এগিয়ে যাবে। তার চরম বাস্তবতা কিন্তু আমরা আগামীকাল দেখতে পাচ্ছি। যদিও বাংলাদেশের তরফ থেকেও কিন্তু বলা হয়েছিল শেখ হাসিনা ইস্যু কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এখন আমার প্রশ্ন একটাই, আমি এই কথাটাই বলতে চাই, যারা ভারত বাংলাদেশের সম্পর্ককে অনেক তাত্ত্বিকতার সঙ্গে, অনেকটাই আমরা জানি, অনেকটা আমাদের জ্ঞানের গম্ভীর, বাস্তবতা আমরাই বুঝি, যারা অনেক কথা বলেছিলেন তারা এখন অনুশোচনা করুন, বোধোদয় গড়ে তুলুন, অথবা কোথায় মুখ লুকাবেন সেই জায়গাটা খুঁজে দেখুন। একদমই, মানে আপনার কথার রেশ টেনে একটা কথা বলা যায় যে যারা এতদিন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বিভিন্ন বিশ্লেষণমূলক তথাকথিত যুক্তিপূর্ণ আলোচনা করেছেন এবং দাবি করেছেন ভারত বাংলাদেশ সম্পর্ক একমাত্র একটি রাজনৈতিক দল এবং একটি মানুষের ওপর নির্ভরশীল, তাদের বোধহয় এবারে মুখ লুকানোর সময় এসে গিয়েছে। তারা বারবার যে দাবি করে থাকেন যে তারা দুই দেশের সম্পর্ক খুব ভালো করে বোঝেন এবং ভালো করে দুই দেশের মানুষকে চেনেন,
তাদের এই দাবি যে কতটা অন্তঃসার শূন্য সেটা বোধহয় ফের একবার প্রমাণ হতে চলেছে। ঠিক এই জায়গা থেকে একটা প্রশ্ন উঠে আসে পরমাশিস, যে এই যে দুই দেশের সম্পর্ক নিবিড় করার ক্ষেত্রে যেটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ভিসা, এই ভিসা প্রক্রিয়াটাও কিন্তু সরলীকরণ করার পথে অনেকটা এগিয়ে গিয়েছে দুই দেশ। এখন পশ্চিমবঙ্গে নির্বাচন চলছে, আরো কিছু রাজ্যে নির্বাচনের রয়েছে, তাই জন্য হয়তো পুরোপুরি ভিসাটা দেওয়া হচ্ছে না বা দেওয়া যাচ্ছে না। খুব শীঘ্রই আমাদের কাছে যা শুনছি ভিসাটা সরল হয়ে যাবে, অর্থাৎ যে অভিযোগ, যে প্রাথমিক যে ধাপ, সেইটা কিন্তু সব অভিযোগ উড়িয়ে এগিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশের এই নতুন সরকারকে, তারেক রহমানের সরকারকে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সে দেশের জামাতের। জামাত, আমরা তথাকথিতভাবে জেনে থাকি, জামাতের কিছু নীতি ভারতের বিরুদ্ধে যায়, ভারতের পরিপন্থী হয়, ভারতের পক্ষে কিছুটা কঠিন হয়ে ওঠে। সেই জামাতকে নিজেদেরকে নিয়ে এসে, সেই জামাতের কে নিজেদের কনফিডেন্সে নিয়ে এসে যেভাবে তারেক রহমানের সরকার নয়াদিল্লির সঙ্গে নতুন করে সম্পর্কের প্রতিটি সূত্র গাঁথছেন, এটা বোধহয় আওয়ামী লীগের বা আওয়ামী লীগ সদস্যদের বা আওয়ামী লীগ সমর্থকদের শেখার দরকার, শেখার সময় এটাই। কি মনে হয় আপনার? দেখো, এটা তো মানে শেখার বা দেখার বিষয় না, এটা হচ্ছে, এটাকে বারবার আমি বলবো চরম বাস্তবতা। যেটা সময়ের সঙ্গে যেটা পরিবর্তন হয়, যে সিদ্ধান্ত হয়, মানুষ যেটা ভাবে, সেটাকেই কিন্তু চরম বাস্তবতা হিসেবে মেনে নিতে হবে। সেটা কারোর পক্ষে ভালো হতে পারে, কারোর পক্ষে মন্দ হতে পারে। আমি বারবার যে কথাটা বলবো, যে এই যে রিয়াজ হামিদুল্লাহ সাহেব বলেছিলেন যে শুধুমাত্র সৌজন্যতা, কূটনৈতিক সৌজন্যতা দিয়ে কিন্তু চিড়ে ভিজবে না, বাস্তবতা দিয়ে দেওয়া নেওয়ার সম্পর্ক, উভয় দেশের পক্ষে স্বার্থ সিদ্ধি মানে আমি তোমাকে দেব, তুমি আমাকে দেবে, এটাই তো সম্পর্কের বাঁধন হওয়া উচিত। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছিলেন যে সবার আগে বাংলাদেশ। দেখো, আজকের যে প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রণয় ভার্মা, তার যে উপদেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন যে আজকের আলোচনার মধ্য থেকে ভারত থেকে পাইপলাইনের ডিজেল আনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে। দেখো, প্রথম দিনের সৌজন্যমূলক সাক্ষাতের মধ্যেই কিন্তু বাস্তবতার পরিচয় সংলাপে উঠে এসছে বাস্তব কিছু, তার স্বাক্ষর ভারত সরকারও রেখেছে। তাহলে ভারতও চায় যে বাস্তবতার মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক, বিভিন্ন সেক্টরে যেন আমার কাছে তুমি যেটা চাইছো সেটা যেন আমি পাই, তোমার কাছে আমি যেটা চাইছি সেটা যেন আমি পাই। এই নিয়েই তো দুটো দেশ, দুটো প্রতিবেশী রাষ্ট্র, আমরা ভৌগোলিকভাবে প্রতিবেশীগত, ভাষাগতভাবে, সংস্কৃতিগত, শিক্ষার ক্ষেত্রে আমরা তো একই। তো সেই চরম বাস্তবতার জায়গায় যদি মূল প্রেক্ষাপটটা যদি হাইলাইটেড না হয়, তাহলে তো পুরো জিনিসটা অন্তঃসার শূন্য হবে, তাই না? তো সেই জায়গা থেকে দুদেশের বিদেশমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্য, সরকারি আধিকারিকদের মধ্যে যে বক্তব্য, প্রণয় ভার্মা আগেই বাংলাদেশের সমস্ত সেক্টরে গিয়ে ইন্ডিভিজুয়ালি কথা বলেছেন। সব কথার বলার পরে কিন্তু একেবারে প্রধান মলাটা, যেটাকে বলে ভূমিকা, যেটাকে কভার করবে, প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে আজকে সকালে বৈঠক করলেন। এবং তার দেশের পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল দিল্লিতে আসছেন। আমাদের আমাদের পররাষ্ট্র নিরাপত্তা সংক্রান্ত যে মন্ত্রী আছে, তার সঙ্গেও বৈঠক হওয়ার কথা। এইভাবেই তো ভারত বাংলাদেশের সম্পর্ক অতীতে যেমন ছিল, এখন আরো নতুন করে গতি পাবে। অর্থাৎ ভারত দু চোখ দিয়ে বাংলাদেশকে দেখছে। এবং আমরা আগেও বলেছি, আমি এই সংলাপে বহুবার বলেছি, ভারত সরকার কিন্তু বাংলাদেশের সরকারের পাশে ছিল। আর বাংলাদেশের সরকারের পাশে থাকা মানে সরকারের সঙ্গে সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। ভারত সরকার কিন্তু আওয়ামী লীগ সরকারের পাশে ছিল না। যদি তাই বলেন, তৎকালীন মানুষ, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ রাজনৈতিক দলকে ম্যান্ডেট দিয়েছে। বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ ম্যান্ডেট দিয়েছে। কি ম্যান্ডেট দিয়েছে? গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাতের ম্যান্ডেট দিয়েছে। চরম বাস্তবতায় আমরা দেখলাম 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন, ম্যান্ডেট কাকে দিয়েছে? তো বাংলাদেশের মানুষের পাশে থাকা মানে বাংলাদেশের সরকারের পাশে থাকা। ভারত সরকার সেভাবেই রয়েছে। হ্যাঁ, আপনার কথার রেস্টেনে একটা কথা অবশ্যই বলতে হয় প্রবাসীস, যে এই যে দুই দেশের সম্পর্ক যেটা নতুন খাতে বয়ে চলেছে, নতুন খাতে এগোচ্ছে, সেখানে কিন্তু সীমান্ত সুরক্ষা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। সীমান্তে মানুষের মৃত্যু আমরা এতদিন দেখেছি, যখন একটি সরকার শেখ হাসিনার নেতৃত্বে শাসন করেছেন বাংলাদেশে, যে কারণেই হোক না কেন, প্রতিদিন বোধহয় দুই দেশের সীমান্তে প্রচুর মানুষ মারা গিয়েছেন, প্রতিদিন মারা গিয়েছেন বিভিন্ন জায়গায়। আশ্চর্যজনক ভাবে হলো এটাই সত্যি, এটাই বাস্তব, গত 1-1.5 মাসে এই মৃত্যুটা শূন্যে নেমে গিয়েছে। এটাই বোধহয় দুদেশের সম্পর্কে, দুদেশের গণতান্ত্রিক পরিকাঠামোর ক্ষেত্রে, দুদেশের সেনাবাহিনী, দুদেশের গোয়েন্দা বাহিনীর
সংযোগের একটা বড় সাফল্য। আর এই সাফল্যকে হাতিয়ার করেই বোধহয় দুই দেশের নিরাপত্তা মজবুত এবং আগামীকাল দিনের বৈঠকেও যেটা বারবার উঠে আসছে, নিরাপত্তা, জঙ্গি কার্যকলাপ দমন, সীমান্ত সুরক্ষা, এই যে বিষয়গুলো, এটাও বোধহয় এই সরকারের হাত ধরে, এই নতুন তারেক রহমান সরকারের হাত ধরে ভারতের নয়াদিল্লির সরকারের সঙ্গে সমঝোতার এক চরম চরম সাফল্যের দিকে এগিয়ে চলেছে। দেখো, আপনি কিভাবে দেখছেন? কথায় আছে জুতো মেরে গরুদান, তাই না? সীমান্তে অশান্তি হচ্ছে, আবার সম্পর্ক রাখছে, জুতো মেরে গরুদান। কিন্তু সাধারণ মানুষের মনে ক্ষোভটা কোথায় গিয়ে দাঁড়ায়? বর্ডার এরিয়ায় সীমান্ত সমস্যা তৈরি হয়, সংলাপ হলো, কিন্তু সংলাপের মধ্য দিয়ে ঠান্ডা করে বৈঠক হলো, জুতো মেরে গরুদান, একটা কিছু ঘটলো, আবার এমব্রেসে সংলাপে বসলো। কিন্তু বাস্তব তো তা বলে না। বাস্তব বলে সীমান্তে গত 2 মাসে বা 1 মাসে, গত 5 বছরে কোনো ঘটনা ঘটবে না, সেটাকেই বলে চরম বাস্তব। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়ে ক্ষমা চাইলাম, ক্ষতিপূরণ দিয়ে দিলাম, আলোচনা চলছে, আর হবে না, কিন্তু যার গেল তারই তো গেল। সীমান্তের একদম। এপারের মানুষের ক্ষতি হোক বা ওপারের মানুষের ক্ষতি হোক, তারা তো মানুষ, কেউ এপার বাংলার, কেউ ওপার বাংলার, কেউ ভারতের, কেউ বাংলাদেশের। কিন্তু এই সমস্যাটার সমাধান ক্ষতিপূরণ দিয়ে তো নয়, ঘটনা ঘটার পরে ঠান্ডা ঘরে গিয়ে তো সংলাপ করে নয়। চরম বাস্তবতা কি হবে? চরম বাস্তবতা হবে 2 মাসে 1 মাসে সরকার এসছে, এখনো কোনো ঘটনা ঘটেনি। এটাকেই বলে শান্তিপূর্ণ সহাবস্থা। সংলাপের মধ্য দিয়ে বাস্তবতা দেখতে হবে, যেটা শূন্যত নেমে আসবে, কোনো দুর্ঘটনা ঘটবে না, কোনো হত্যা হবে না, তবেই সেই সংলাপের বাস্তবতাটা মানুষের মনে, হৃদয় জায়গা নেই, সেই সরকারের প্রতি আস্থা আনবে। আগে কি হয়েছে আমরা নতুন করে আলোচনা করতে চাই না। আমরা আগে কি হয়েছে, গত 15 বছরে কি হয়েছে, গত 18 মাসে কি হয়েছে, সবটাই আমরা দেখেছি, আমাদের আলোচনায় উঠে এসেছে। বাংলাদেশের মানুষ বলেছে, গণমাধ্যম জানে, গোটা বিশ্ব জানে। একদম। পরমাশিস, আরেকটা বিষয় এ প্রসঙ্গে বলতেই হয় যে এই যে দুই দেশের সম্পর্ক, ভারত বাংলাদেশ দুই দেশের সম্পর্ক যে নতুন ভাবে বইছে, তার নজির বোধহয় আজকের এই বৈঠক, মানে প্রণয় ভার্মার সঙ্গে তারেক রহমানের বৈঠক। মাত্র 1.5 মাসের একটি সরকার, তার প্রধানমন্ত্রীর সঙ্গে একটা দেশের দায়িত্বপ্রাপ্ত হাইকমিশনার এই যে সহজে যোগাযোগ করতে পারছেন, বৈঠক করছেন, এইটা বোধহয় গোটা বিশ্বের কাছে একটা বার্তা। যখন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতে আসছেন, ঠিক তার আগের দিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, যে প্রধানমন্ত্রীরও ভারতে আসার একটা সম্ভাবনা রয়েছে, ভারত সফরে আসার সম্ভাবনা রয়েছে অতি শীঘ্রই, চূড়ান্ত হয়নি কিছুই। পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের পরই এই বিষয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি হবে বা এগোবে। তার আগে তারেক রহমানের সঙ্গে এই বৈঠক বোধহয় আওয়ামী লীগের, বা আরো স্পষ্ট করে বললে শেখ হাসিনার টিমের যারা তাদের হয়ে কথা বলেন, তাদের ক্ষেত্রে একটা বড় বড় বার্তা চলে গেল যে তোমরা যাই করো, কোনো একটি ব্যক্তি, কোনো একটি মানুষ নয়, দুই দেশের সম্পর্ক বজায় রাখার জন্যই দুটি সরকার এগিয়ে চলেছে। আগামীকাল পররাষ্ট্রমন্ত্রী ভারতে আসছেন, তার আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। ভারতে এসে তিস্তা চুক্তি থেকে শুরু করে বাণিজ্য চুক্তি, ব্যবসা বাণিজ্য, সীমান্ত সুরক্ষা, হাজারো বিষয় নিয়ে কথা হবে। মন্ত্রী থেকে শুরু করে, আমলা থেকে শুরু করে, সাংবাদিক, বিভিন্ন জনের সঙ্গে তিনি বৈঠক করবে খলিলুর রহমান। তার আগে আজকের এই বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ, কিভাবে দু দেশের সম্পর্ককে নতুন ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে আপনি মনে করেন? দেখো, কথায় বলে সরলতা না জটিলতা, গুড অ্যাক্সেস, সরলীকরণ, এটাই কিন্তু বাংলাদেশ সরকারের এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্য। সরলতা, কোনো জটিলতা থাকবে না, গুড অ্যাক্সেস থাকবে, তার চলন বলন কার্যকারিতা সবটাই ওপেন। তো সেই জায়গা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে সরাসরি হাইকমিশন একেবারে দিনের শুরুর, সচিবালয়ের দিনের শুরুর, অফিস শুরুতেই তার সঙ্গে বৈঠক, এটাকে বলে সরাসরি অ্যাক্সেস বা গুড অ্যাক্সেস। এটা যদি প্রধানমন্ত্রীর কাছে কোনো আমলা সেই মতন গিয়ে পৌঁছে বলতে পারে সে একটা দেশের প্রতিনিধিত্ব করছে, তাদের দেশের বিদেশ মন্ত্র, সে বিদেশ মন্ত্রকের কূটনৈতিক অফিসার, সেখানকার আধিকারিক, সে যাচ্ছে। চরম বাস্তবতা, প্রধানমন্ত্রী যদি কিছু বলার থাকে তাকে ডাইরেক্ট বলবে, সে সরাসরি সেই কথাটা প্রেরণ করবে ভারতের বিদেশ মন্ত্রী। কোনো সময় জটিলতা, সময় নেওয়া নয়, ফেলে রাখা নয়, গুড অ্যাক্সেস, গুড ডেভেলপমেন্ট, এইভাবেই কিন্তু কাজ খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়। অপেক্ষা তো অনেকদিন করেছে, 18 মাস, 15 বছর মানুষ দেখেছে, 18 মাসে থেমে থাকা, এখন এগিয়ে যেতে হবে, সময় নষ্ট করা যাবে না। সিগনালে প্রধানমন্ত্রী দাঁড়াবেন, সকলের সঙ্গে যাবেন, সময় নষ্ট করা নয়, বেশি বহর নেওয়া নয়। আমি আগেও বলেছি, এই যে চরম বাস্তবতা, এই যে প্রশাসনিক অগ্রগতি, এই যে স্পেকুলেশন করা, সিস্টেমকে তৈরি করা, এটাই কিন্তু একটা গুড গভর্নেন্সের একটা লক্ষ্য
এবং সেই একদম। লক্ষ্য থেকে ভারত গুরুত্ব দিচ্ছে বলেই স্বাভাবিকভাবেই ভারতের নয়াদিল্লির যদি সবুজ সংকেত না থাকতো, উনি তো গিয়ে সাত সকালে অফিস শুরুর আগে ওনার সঙ্গে দেখা করতো না। এই যে তোমার বক্তব্যের সঙ্গে আমার মত মিলে যাওয়া, আমার মতের সঙ্গে তোমার মতে মিলে যাওয়া, আমার সিস্টেমের সঙ্গে তোমার সিস্টেম মিলে যাওয়া, এটাই কিন্তু এগিয়ে যাওয়ার একটা প্রধানতম কি বলবো লক্ষণ বলো, লক্ষ্য বলো, পথ চলা বলো, যাই বলো। একদমই, মানে এই প্রসঙ্গে আমাদের আরেকটা বিষয়ও মনে রাখতে হবে। গত 2রা এপ্রিল ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ কিন্তু বৈঠক করেছিলেন ভারতের চিফ অফ আর্মি স্টাফের সঙ্গে। মানে দুই দেশ কতটা সক্রিয়, কতটা উদ্যোগী, দুই দেশের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর করার ক্ষেত্রে ঘনিষ্ঠতর করার জন্য, সেটাই বোধহয় এই দুই হাই কমিশনার একদিকে যখন রিয়াজ হামিদুল্লাহ চিফ অফ আর্মি স্টাফের সঙ্গে সৌজন্য বৈঠক করে দুই দেশের সীমান্ত সুরক্ষা সহ একাধিক বিষয় নিয়ে বৈঠক করছেন, সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে আসছেন, ঠিক তখনই ভারতের হাই কমিশনার, ঢাকায় নিযুক্ত হাই কমিশনার প্রণয় বর্মা বৈঠক করছেন সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে। অর্থাৎ বুঝিয়ে দিচ্ছে দুই দেশ একে অপরের হাত ধরে সুন্দরভাবে এগিয়ে চলেছেন। এবং এই এগিয়ে চলাই বোধহয় কূটনৈতিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক ইকুয়েশনে কিন্তু এক্সিকিউশন চলছে। তোমার কথাকে আমি মানে থামিয়ে দিয়ে যেন বললাম, এক ইকুয়েশনে দুটো দেশ তার কাজকে এক্সিকিউট করছে, এদিকে প্রণয় বর্মা, এদিকে রিয়াজ হামিদুল্লাহ সাহেব। তাহলে তো বুঝতেই হবে এটাকেই বলে গুড গভর্নেন্স। এবং এটা দুই দেশের সরকারের অনুমতি না থাকলে এটা সম্ভব ছিল না। সম্ভব না, স্বাভাবিক। সম্ভব নাকি? দুদেশের সহমতের ভিত্তিতেই তো হচ্ছে, যেটা বাংলাদেশের সরকার আগেও বলেছে যে সমতার ভিত্তি, সমান দৃষ্টিতে, সমতার দৃষ্টিতে যদি সমান দৃষ্টিতে যদি আমি তোমাকে যথাযোগ্য সম্মান না দিই, তাহলে কিন্তু এই ইকুয়েশন মিলতে পারে না। সমতার ভিত্তিতে সমান দৃষ্টিতে বিষয়টা দেখা হচ্ছে বলেই কিন্তু এগিয়ে যাওয়াটা সম্ভবপর হচ্ছে একেবারে বাস্তবিক দিক থেকে। একদমই, সেই দর্শকদের বলার বিষয়টাই আমাদের আবেদন, আমাদের প্রার্থনা। আমরা কি ঠিক পথে এগোচ্ছি? আমরা কি ঠিক কথা বলতে পারছি? আপনারা লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মূল্যবান মতামত দিন। আজ এ পর্যন্তই। নমস্কার। নমস্কার।